এটা বি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। মেট্রো রেল, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত দিবেন কেন? আপনি বলেন এটা ভুয়া দিছি, আমার জেলে পাঠায়েন। এই গণহত্যার যদি বিচার হয় তাহলে ৭১-এর গণহত্যার বিচার হবে না কেন? এরা নিরাপদ নয় দেশের জন্য, পরিষ্কার বক্তব্য। প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসছে ৪০০ কোটি টাকা রয়ে গেছে, তো এগুলো বলবো না? ভিএট গাড়ি ছাড়া চলতে পারে না, হেলিকপ্টারে একদিনে ৬ দিনে কয়বার হেলিকপ্টার চড়াইছে। আজকে এই গণহত্যার যদি বিচার হয় তাহলে ৭১-এর গণহত্যার বিচার হবে না কেন? ৬টা খুনের আসামি রিমান্ডে থাকতে সে জামিন নিয়ে একটা কোর্টে, পৃথিবীর ইতিহাসে আছে? এগুলো সব এখন সন্ত্রাস করে বেড়াইতেছে। এগুলো গণতন্ত্র? এটা তো ফ্যাসিস্টের আচরণ খারাপ। জেএমবির শীর্ষ সন্ত্রাসী গোলাম সারোয়ার রাহা চট্টগ্রামে ব্লগার হত্যা মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও ইউনূস সরকারের আশীর্বাদে তিনি এখন আয়নাঘরের রাজসাক্ষী। এই যে সাজানো আয়নাঘরের রাজসাক্ষী তিনি কিভাবে হলেন? মেইনলি এই ব্যক্তি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের খাস লোক। আর এই যে আয়নাঘরের যে মামলা, এই মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি, সেই আইসিটিতে চলমান। আর এই আইসিটিতেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা লড়বেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর সেই তাজুল ইসলামেরই খাস লোক এই গোলাম সারোয়ার রাহাত, যিনি কিনা জেএমবির শীর্ষ সন্ত্রাসী হিসেবে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের প্রশাসনের হাতে। চলেন নিউজের কাটিংটা দেখে আসি। এই যে দেখছেন, এটাই হচ্ছে ওই সময়ের নিউজের কপি। ২০২৩ সালে সে গ্রেফতার হয়েছিল জঙ্গিবাদ কর্মকাণ্ডের দায়ে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থারা তার এই জঙ্গিবাদ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে গ্রেফতার করেছিল, একদম হাতে নাতে বোম বানানো অবস্থায়। অর্থাৎ তিনি বাসায় বোম তৈরি করতে যেয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন। এবং এর সাথে জামাতের আমির শফিকুল ইসলামের ছেলেও ছিল। এই যে জামাতের আমির শফিকুর রহমান, তার ছেলেও যে গ্রেফতার হয়েছিল ওই সময়, তার একটা নিউজ আমি আপনাদের দেখাচ্ছি, চলেন দেখে আসি। জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। দুপুরে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রাফাত চৌধুরী নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী। বুধবার দুপুরে সিলেট থেকে এক সহযোগী সহ গ্রেপ্তার করা হয় রাফাতকে। একসময়ের শিবির কর্মী রাফাত বোমা বানানোর কৌশল শেখাচ্ছিল বলেও জানান তিনি। তো বুঝতেই পারছেন ইউনূস সরকার কাদেরকে ভিকটিম বানাচ্ছে এবং এদেরকে ভিকটিম বানিয়ে সিম্পেথি দেখাচ্ছে। সন্ত্রাসীদেরকে প্রশাসন ধরবে না তো কি, পাশের বাড়ির আন্টি এসে ধরবে? তো যথারীতি শেখ হাসিনার সময় এই সন্ত্রাস নির্মূলে প্রশাসন এদেরকে গ্রেফতার করেছিল এবং জেলে রেখেছিল। সেই জেলে রাখার লিগ্যাল প্রসেসটাকে এরা বলতেছে কি যে না, আমাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল, এই জন্য আয়না ঘরটাকে সুন্দর করে তারা সাজায়া পাবলিকের সামনে উপস্থাপন করছে। যদিও এটা সস্তা স্ক্রিপ্ট হয়েছে, এটা পাবলিক বুঝে গেছে। কিন্তু কথা হচ্ছে ডক্টর ইউনূস কাদের পক্ষে পেছি দেখাচ্ছে? সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা করে তাদের পক্ষে ডক্টর ইউনূস পক্ষপাত দুষ্ট হয়ে যদি রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে, তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কতটুকু সমুন্নত হবে আর এই দায়টা কে নেবে? রাষ্ট্রীয় কাঠামো যদি জঙ্গিবাদের পক্ষে ব্যবহার হয় তাহলে এই দায় কার? আর এই বিষয়টা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, একই সাথে ভারতও উদ্বিগ্ন। রিসেন্টলি আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত এবং আমেরিকার সমর্থনে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং আগামী কয়েকদিন তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাবেন। এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি কুখ্যাত সন্ত্রাসীকে খাস লোক হিসেবে সাথে সাথে নিয়ে ঘুরছেন এবং সাজানো আয়নাঘরে ডক্টর ইউনূসের সামনে তাকে উপস্থাপন করলেন আয়নাঘরের ভিকটিম হিসেবে। এই যে মেটাকুলাসলি ডিজাইন করা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট কি পাবলিক বোঝে না? কারণ অতীত কি কখনো মোছা যায়? অতীতে যে এই ব্যক্তি গ্রেফতার হয়েছিল তার ডকুমেন্ট তো সরকারের কাছে আছে, তার ডকুমেন্ট তো নিউজেও আছে। আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রামের ব্লগার হত্যা মামলায় এই ব্যক্তি ২০ বছরের সাজাপ্রাপ্ত। ২০ বছর তো এখনো শেষ হয় নাই, তাহলে এখন একটা কুখ্যাত আসামি কিভাবে ওপেনলি ঘোরাফেরা করে, কিভাবে প্রধান উপদেষ্টার আশেপাশে ঘোরে? তাহলে কি আর বোঝার বাকি আছে যে ডক্টর ইউনূসের সাথে সাম্প্রদায়িক গোষ্ঠীর তথা সন্ত্রাসবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে? তাহলে কি আর পাবলিক এটা বোঝা বাদ রাখছে যে ডক্টর ইউনূস সরাসরি জঙ্গিবাদকে মদত দিচ্ছে বাংলাদেশে? সো এই ভিডিও শেষে এই বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খানু ডিটেইলস আপনাদেরকে বলে দেওয়া হবে। তার আগে চলেন আরেকটা কাহিনী দেখে আসি। বিশ্বব্যাপী দাঁড়ে দাঁড়ে যে ডক্টর ইউনূস বলতেছে টাকা দেন, সহায়তা দেন, আর্থিক সহায়তা দেন, বিনিয়োগ করেন, কিন্তু কেউ আসতেছে না, কেউ প্রতিশ্রুতিও দিচ্ছে না। আর আমাদের দেশের মিডিয়া
সেটা প্রচার করছে। অমুককে বললেন ডক্টর ইউনূস, তমুক দেশের রাষ্ট্রপ্রধানকে বললেন বাংলাদেশে ব্যবসা চালু করতে। বলা, কওয়া আর দেওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আবার আমার দেশের মিডিয়ায় প্রচার করতেছে ওই যে ট্রাম্প মোদির যৌথ বিবৃতি বিষয়টাকে নেগেটিভলি। বাংলাদেশের জনগণের কাছে প্রচার করা হচ্ছে বাংলাদেশের ইস্যু ট্রাম্প গুরুত্বই দিল না, পাত্তাই দিল না। ভাই, ট্রাম্প কি তোমার আমার মতো আটি বেঁধে ঝগড়া করার মানুষ? যার পকেটে মাল্টিবিলিয়ন ডলার থাকে, হাজার হাজার কোটি টাকার মানুষ, সে কি তোমার আমার মতো রাস্তায় এসে ঝগড়া করবে? কাজে দেখায় দিবে, এবং সেটাই করতে যাচ্ছে। তোমরা হয়তো ভাবতেছো বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প হয়তো ডিরেক্ট কোনো অ্যাটেমে যাবে। ভাই, বাইডেন প্রশাসনের মতো যুদ্ধবাজ পাবলিকদের মতো তিনি কি হঠকারী সিদ্ধান্ত নেবেন? ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কাজ করেন সেটা করে দেখায় দিবে। 2016 সালের ডোনাল্ড ট্রাম্প আর 2024-এর ডোনাল্ড ট্রাম্প বিস্তর ফারাক। সেদিকে খেয়াল আছে? নাই। আপনারা প্রচার করতেছেন যে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেল ডোনাল্ড ট্রাম্প, তার একদিন পরেই দেখা গেল কি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাবদ যে অ্যামাউন্টটা আমেরিকা দিত বাংলাদেশকে, $29 মিলিয়ন, সেটা আর এখন দিচ্ছে না, বন্ধ করে দিছে। তাহলে ওই জিনিসটা যদি এড়িয়েই যাইতো তাহলে এই কাম করতো না, তাহলে কাজের মাধ্যমে বুঝাই দিছে। আমি একটু ফিগারটা কনফার্ম করি আপনাদেরকে, চলেন দেখে আসি। Amid deep state allegations, U.S. cancels $29 million plan for Bangladesh. $29 মিলিয়ন আমেরিকা থেকে আসতো বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাবদ, সেটা ইতিমধ্যে বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাহলে আপনারা কি বুঝবেন এটাতে? বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন কারণ আপনাদেরকে গুনাই ধরতেছে না ভাই, যার কারণেই তো এটা। আরেকটা জিনিস আপনাদেরকে পয়েন্ট ধরায় দেয়, আপনারা তো একটু কূটনৈতিক ভাবে দুর্বল, রাজনৈতিক ভাবে তো আরো দুর্বল। শুধু পারেন মারামারি, ঝগড়াঝাটি এগুলো করতে। আপনাদের কাজই হচ্ছে আইনকে বাদ দিয়ে শুধু মারামারি, ঝগড়াঝাটি করা। ওই যে আপনাদের ইন্টালেকচুয়াল ফরাদ মাজার কি বলে, 32 নাম্বার ভাঙার পেছনে তারা দায়ী যারা এখন উপদেষ্টা সরকারের মধ্যে থেকে আওয়ামী লীগের সাথে আতাত করে সেটাকে আইনি ভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়, পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। আমি এক্স্যাক্টলি বলতে পারলাম কিনা জানি না, চলেন তার স্টেটমেন্টটা একটু দেখে আসি। তাহলে 32 নাম্বারটা ভাঙবার জন্য দায়ী কে? বর্তমান সরকারের মধ্যে যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে, আঁতাত রেখে একটা আইনি সমাধান দেবার চেষ্টা করতে পারবে। হ্যাঁ, সারা জীবন আপনারা বেআইনের পথে হাঁটছেন। আপনাদের আইডিওলজি তো সারা জীবন শুধু মারামারি, ঝগড়াঝাটি এবং ভাঙচুর করা। এইটাই হলো আপনাদের কাছে প্রকৃতপক্ষে সংস্কার এবং রাজনীতি। আইনানুগ ভাবে স্বচ্ছতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধান তো আপনাদের আইডিওলজি না। এজন্যই আপনাদেরকে সন্ত্রাসবাদ হিসেবেই ট্রিট করা হয়। আপনারা সন্ত্রাসবাদকে যে উস্কে দিচ্ছেন ইন্টেলেকচুয়ালি, এজন্যই আপনাদেরকে সন্ত্রাসবাদ পন্থী ইন্টেলেকচুয়াল বলা হয়। আপনাদেরকে বললাম এই কারণে, শুধু ফরাদ মাজার না, এরকম অনেক ইন্টেলেকচুয়াল আছে যারা কিনা সরাসরি ইউনূস গভর্নমেন্টের এই সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। কিন্তু ট্রাম্প এবং মোদি কি বলছে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ট্রাম্প এবং মোদি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাহলে যদি ফরাদ মাজার সহ এই সমস্ত ইন্টেলেকচুয়াল এবং আয়না ঘরের রাজ সাক্ষী জেএমবি সদস্য রাহাত মদতদাতা হয়, তাহলে ট্রাম্প এবং মোদি কি বসে থাকবে? এবং তারা তাদের কাজের মাধ্যমে এই সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশে যা যা করা লাগে তাই করবে। অথচ আমার দেশের মিডিয়া প্রচার করতেছে কি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন ট্রাম্প। ভাই, ওরা কি রাস্তায় নেমে ঝগড়া করবে? ঝগড়া করার মানুষ ওরা মোটেও ঝগড়া করার মানুষ না। ওরা কাজে প্রমাণ করে দিবে। কারণ আপনারা জানেন ইন্টারন্যাশনালি একটা আইন আছে যে কোনো দেশ আরেকটা দেশকে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। আমেরিকাও বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তবে বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধভাবে আমেরিকা সহ বিভিন্ন দেশ একজোট হয়ে কাজ করতে পারে। এখন বাংলাদেশে যেই সন্ত্রাসবাদ সংগঠিত হচ্ছে তাদের বিরুদ্ধে আমেরিকা এবং মোদি সেভাবেই কাজ করবে। অর্থাৎ ডক্টর ইউনূস গভর্নমেন্টকে ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী হিসেবেই দেখেছে। আর এজন্যই যখনই বাংলাদেশের প্রসঙ্গ আসছে ডিরেক্ট বলছে কি ওটা মোদির উপর ছেড়ে দিলাম, মোদি দেখে নেবে। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. মানে প্রাইম মিনিস্টার মোদি এই জিনিসটা হ্যান্ডেল করবে। এই সন্ত্রাসীদের বিষয়ে ট্রাম্প প্রশাসন আগ্রহী নয়। এটা সন্ত্রাসবাদের ইস্যু। যখন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমন করা হবে তখন অটোমেটিক্যালি এটাকে সাইজ করে ফেলবে, সেটারই ইঙ্গিত দিয়েছেন। আর আমার দেশের মিডিয়া প্রচার করতেছে কি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন ট্রাম্প।
এখন আপনারা হয়তো বলতে পারেন যে ডক্টর ইউনূসের সাথে যে সন্ত্রাসবাদ এবং জঙ্গি সংশ্লিষ্টতা আছে তার কি প্রমাণ আছে? প্রমাণ তো এই যে আপনাদের আয়না ঘরের নাটকে রাজসাক্ষী হিসেবে যাকে উপস্থাপন করছেন 2023 সালে, সে তো জঙ্গিবাদের কর্মকাণ্ডের কারণে গ্রেফতার হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তো সেই ডকুমেন্ট গুলো কি গভর্নমেন্টের কাছে নাই? সেই সময় নিউজও হয়েছিল যে বোম বানাইতে যায় হাতে নাতে ধরা পড়ছে এই যে জেএমবি সদস্য রাহাত। সেই জেএমবি সদস্য রাহাতই যখন ইউনূস সরকারের আয়না ঘরের নাটকে প্রধান চরিত্র রাজসাক্ষী হিসেবে স্টেটমেন্ট দেয়, তাও আবার গণমাধ্যমে, তাহলে আন্তর্জাতিকভাবে ইউনূস সরকারের সঙ্গে যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সংশ্লিষ্টতা আছে এই জিনিসটাকে দেখাইতে কয় মিনিট লাগবে? প্রমাণ তো আপনারাই দিয়ে দিচ্ছেন, আপনারাই তো প্রমাণ দিয়ে দিচ্ছেন। ইউনূস সরকারের সাথে যখন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা থাকবে, এই প্রমাণটা যখন আন্তর্জাতিক বিশ্ব পাবে, তখন ইন্টারন্যাশনালি তো ডক্টর ইউনূসকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করতে খুব বেশি সময় লাগবে। এটা তো একটা সিগনেচারের ব্যাপার মাত্র। আর একবার যদি ডক্টর ইউনূস আর জেএমবি সদস্য রাহাত সহ এই যে আয়না ঘরের মূল যে হোতারা গ্লোবাল টেররিস্টের স্বীকৃতি পাওয়া যায়, তাহলে বুঝতে পারতেছেন কি হবে। সন্ত্রাসবাদ দমনের জন্য বাংলাদেশে তখন শান্তিরক্ষী বাহিনী নামবে, সাথে আরেকটা বাহিনী নামবে যেটার নাম হচ্ছে টাইগার ট্রায়াম্প। এদের কাজই হবে সন্ত্রাস দমন করা। আপনারা র্যাবের উপর স্যাংশন নিয়ে আসছেন কেন? বিনা বিচারে নাকি মানুষ হত্যা করে, অথচ এটা বলেন নাই যে র্যাব জঙ্গিবাদ দমনে কাজ করে। ঠিক আছে, এখন তো র্যাব যদি বিলুপ্ত হয়ে যায়, তাই যে টাইগার ট্রায়াম্প নামে নতুন যে বাহিনী হচ্ছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটার মাধ্যমে যখন আপনাদের উপরে সন্ত্রাসবাদ দমনের জন্য কাজ করা হবে, তখন এই জেএমবি সদস্য রাহাত একে আপনি বাঁচায়েন, তখন ডিরেক্টলি ডক্টর ইউনূস সরাসরি জঙ্গিবাদের মদতদাতা হিসেবে চিহ্নিত হবে, তখন তাকে আপনারা বাঁচায়েন। আপনাদের ইন্টার্ম গভর্নমেন্ট এতই শক্তিশালী, বাঁচায়েন তাকে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূস কাদেরকে ভিকটিম বানাইছে? যারা সন্ত্রাসী। ডক্টর ইউনূস কাদের জন্য মায়া কান্না কাচ্ছে? যারা জেএমবি সদস্য। ডক্টর ইউনূস কাদের জন্য এত দৌড়াদৌড়ি করতেছে? যারা সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে। সেই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবির শীর্ষ কর্মকর্তা, তাকেই ডক্টর ইউনূস আয়নাঘরের রাজসাক্ষী বানিয়েছে। তাহলে এটাকে আপনারা কি বলবেন? এটা কি সত্যি ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ হচ্ছে, নাকি জঙ্গিবাদকে পুনরায় বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য, ইনস্টল করার জন্য যা যা করা লাগে সেগুলো করছে ডক্টর ইউনূস? তো ডক্টর ইউনূসকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করে যদি বাংলাদেশে এখন টাইগার ট্রায়াম্প আর শান্তিরক্ষী বাহিনী আসে, বাংলাদেশ সেনাবাহিনীর উপর যদি স্যাংশন দিয়ে দেয়, কারণ অলরেডি নথিপত্র কিন্তু ডক্টর ইউনূসের যেগুলো সাবমিট করছিল ট্রাম্প প্রশাসনের দপ্তরে, সেগুলো কিন্তু গতকালকে রাতে রিজেক্ট হয়ে গেছে। অর্থাৎ 15 ফেব্রুয়ারি 2025 এই তারিখে ডক্টর ইউনূসের সকল নথি রিজেক্ট করে দেয় ট্রাম্প প্রশাসন। তারিখটা মাথায় রেখেন কিন্তু। তাহলে ট্রাম্প প্রশাসন আপনার আমার মতো সামনে এসে ঝগড়া করবে? ঝগড়া করবে না, ও কিন্তু ওর কলমের শক্তি দিয়ে ওর কাম সাইরে ফেলবে। এবং আপনারা প্রচার করলেন না বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেলেন ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গ এই কারণেই এড়িয়ে গেছেন কারণ বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট, তিনি গ্লোবাল টেররিস্ট। শুধু তাই নয়, ডক্টর ইউনূস গ্লোবাল টেরোরিজমের মদতদাতা। তো সুতরাং বুঝতেই পারছেন আন্তর্জাতিক গেম কোন দিক দিয়ে ঘুরতেছে। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে সাজানো আয়নাঘরকে মানুষের সামনে বাস্তবিক করে গড়ে তুলতে একজন জঙ্গিকে এভাবে প্রশ্রয় দেওয়া নিতান্তই অন্যায়। শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করতে গিয়ে এরা নিজেদের বেজমেন্টটাই হারায় না বসে, সেদিকেই এখন শঙ্কা দেখা দিছে। সাজানো আয়নাঘর নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করতে গিয়ে পুরো দেশকে এরা জঙ্গিবাদের দিকে ধাবিত করতে যাচ্ছে। একটা ব্যক্তিকে এত ভয়, সব দল মিলে আবার নাকি ঐক্য করতেছে। ঐক্যমত কমিশনের মিটিং হয়েছে গতকাল, তিনি বলতেছে আমি ওয়েবসাইটে সব প্রকাশ করে দিব, যার যেটাতে মত থাকবে সেটাতে আপনারা হ্যাঁ দিবেন, যার যেটাতে মত থাকবে না সেটাতে না দিবেন। কাজটা কিভাবে হবে আমরা বলছি, রেজাল্টটা কি পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্টটা হবে যে আমরা আছি, এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত, এই জিনিসটা বের করতে চাই। এই প্রস্তাব আমরা আমরা একমত, এটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো। প্রস্তাব আমরা একমত, 2 নম্বর প্রস্তাব আমরা একমত, 4 নম্বর প্রস্তাব আমরা একমত, 3 নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে, এটা করে দিলে আমরা একমত। এই জিনিসটা বের করা, আর কিচ্ছু না ভাই। যার যেটাতে হ্যাঁ থাকবে, যার যেটাতে না থাকবে, এইগুলা তো গণতান্ত্রিক ভাবে একটা পদ্ধতি আছে না? সেটা হচ্ছে কি সংসদীয় পদ্ধতি। তো অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা বন্ধ করে যদি এখন ওয়েবসাইট নির্ভর যেটাতে আপনার মতামত ভালো লাগবে সেটাতে হ্যাঁ দিবেন, যেটাতে আপনার মতামত ভালো লাগবে না সেটাতে আপনি না দিবেন, এই যে দলীয় পদ্ধতিতে দেশ চালানো, এটা কোন ধরনের সার্কাস?
আবার আপনি আবার অভিযোগ করেন কোনোটা ঠিকঠাক মতো হচ্ছে না, সরকারি অফিসগুলো ঠিকঠাক মতো চলছে না, কোনো আইন ঠিকঠাক মতো চলছে না। চলবে কেমনে? যেই হানা পদ্ধতিটা আপনি ওয়েবসাইটে নিয়ে আসতেছেন সেটা তো ভার্চুয়াল, কিন্তু ভার্চুয়ালিটি দিয়ে তো আর বাস্তব চলে না, জীবন চলে না। চলে বাস্তব জীবন চলে সংসদীয় মিটিং এর মাধ্যমে, ক্যাবিনেট পদ্ধতির মাধ্যমে। তো সেই সংসদের ক্যাবিনেটই যদি দাঁড় করায় না দেন, গণতান্ত্রিক পর্যায়ে যদি ইলেকশনই না দেন, তাহলে আইন ভালোভাবে চলবে কিভাবে? এটা তো গণতান্ত্রিক দেশ, এটা তো আপনার এনজিও না। এজন্যই আমেরিকা এবং ইন্ডিয়া যৌথ সমর্থন দিয়েছে শেখ হাসিনাকে, যে আর যাই হোক বাংলাদেশে ওই সময় একটা ক্যাবিনেট ছিল, গণতান্ত্রিক ভাবে হলেও একটা সিদ্ধান্ত নেওয়ার স্কোপ ছিল, যেটা সংসদের মাধ্যমে বাস্তবায়িত হতো। আর এখন ওই জিনিসটা নাই বলেই ডক্টর ইউনূস পদে পদে বিপদে পড়তেছে, কিন্তু সেটা সে স্বীকার করবে না। সে অভিযোগ করবে যে আইন ঠিক মতো কাজ করতেছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তাই আমি কি করব, ও আমার সব কোশ্চেন গুলো আপনার ওয়েবসাইটে দিয়ে দিব, আপনারা মতামত দিবেন। যেটাতে হ্যাঁ বলবেন সেটাতে হ্যাঁ ক্লিক করবেন, যেটাতে না সেটাতে না। ভাই, রাজনৈতিক দলের মত দিয়ে কি পুরো দেশ চলবে? নাকি দেশের মালিক জনগণ, জনগণের প্রতিনিধি দিয়া, তাদের মতাদর্শের উপর ভিত্তি করে, তাদের সাপোর্ট নিয়ে, তাদের অনুমতি নিয়ে কোনটাতে হা জয়যুক্ত হবে, কোনটাতে না জয়যুক্ত হবে, স্পিকারের সভাপতিত্বে সেটা নির্ধারিত হবে কোনটা? এইভাবে মূলা বুঝান আমাদেরকে। মানে অনাচারের সীমা নাই, এটা আমরা সবাই স্বীকার করছি। কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না, কোনো আইন ঠিক মতো চলছে না। বিগত 15 বছর কোনো সমস্যা হলো না, আপনার কাছে সেই আইন চলে না, তার মানে বুঝতে হবে আপনি লিডার হিসেবে যোগ্য না। বিগত 15 বছর আইন চললো, এখন আর চলে না। তাহলে এক কাজ করেন, পদত্যাগ করে এই যে জুলাইয়ে পুলিশ গণহত্যার জন্য বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন। একই সাথে মেটাকুলাসলি ডিজাইন করে যে সুস্থ বাংলাদেশকে অসুস্থ বানাইছেন, এটার জন্য দেশদ্রোহিতার তকমা নিয়া বিচার বিভাগের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। শেখ হাসিনা 15 বছর দেশ চালাইলো, সন্ত্রাসীপনা এতটা বাড়লো না, আর আজকে আপনি 6 মাসও হন নাই, দেশটারে কোন জায়গায় নিয়ে গেছেন আমরা দেখতেছি না। সামনে যদি দুর্ভিক্ষ লাগে, যদি খাদ্য সংকট হয়, এর দায়ভার সম্পূর্ণ এই ডক্টর ইউনূসের, যে কিনা নিজেই জানে যে সে ব্যর্থ, তবুও সে নির্লজ্জের মতো রাষ্ট্র ক্ষমতা জিম্মি করে আছে। ধন্যবাদ।